তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসব মুখর নেতাকর্মীরা। আমাদের মাঝে এসে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বৈষম্যহীন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। নিরাপত্তার দায়িত্ব সরকারের বলছে বিএনপি। তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের। দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে মঙ্গলবারও বিক্ষোভ, প্রণয় বার্মাকে ডেকে ঢাকার উদ্বেগ প্রকাশ। দুই দেশের মধ্যে যেন কোনো তিক্ততা না হয়। জার্মানিতে কাল শেষ হচ্ছে প্রবাসীদের পোস্টাল ভোটিং নিবন্ধন। প্রবাসে থেকেও ভোট দেওয়ার সুযোগে খুশি বাংলাদেশিরা। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আব্দুস সামাদ আসিফ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসব মুখর নেতাকর্মীরা। রাজধানীর 300 ফিট সড়কে তৈরি হচ্ছে সংবর্ধনা মঞ্চ। মঙ্গলবার দুপুরে সেখানে পরিদর্শনে যান বিএনপি নেতারা। বলেন, দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সরকারের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এখন আর নতুন নয় এই খবর, কিন্তু দেশে না থেকেও অনেকের আবেগ আবর্তিত হচ্ছে তাকে ঘিরে। এই যেমন কয়েক বছর আগে কখনো সুযোগ হলে তারেক রহমানকে দেখতে বাবার কাছে আবদার করেছিল রাফা। তাই প্রিয় সন্তানকে নিয়ে আগে ভাগেই রাজধানীর 300 ফিটে হাজির হয়েছেন নওগাঁর লিটন। নির্বাচনের আগে দফায় দফায় আমাদেরকে জেলখানে নিয়ে যায়। আমার 2 সন্তান তখন ছোট ছিল, সে লক্ষ্যে আমি তখন বাচ্চাদের বলছিলাম, বাবা ওই নেতাকে আমাকে দেখাবে না। ঠিক আছে বাবা, যেদিন আসবে সেদিন আমি তোমাদেরকে দেখাবো, নিয়ে আসবো। বাবার কাছে বলছিলাম যে বাবা যেন আমাদের তারেক আঙ্কেলের সাথে দেখা করায়, কারণ আমার অনেক ভালো লাগে, তাই দেখতে চাই সামনাসামনি। প্রিয় নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র সবখানেই এখন উৎসবের আমেজ। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছে নেতাকর্মীরা। দেশে ফেরার দিনটি ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। রাজধানীর 300 ফিট সড়কে চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ। বিশাল এই কর্মযোগ্য সরজমিনে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে, চূড়ান্ত হওয়ার পথে, তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে। সব মিলিয়ে তাকে স্বাগত জানাতে সর্বোচ্চ জনসমাগম ঘটাতে চায় বিএনপি। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি থাকবে সিএসএফ। পুরো প্রক্রিয়াকে সুশৃঙ্খলভাবে শেষ করতে চায় বিএনপি। শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনুষ্ঠান সফল করতে দিনরাত কাজ করছেন বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, স্মরণকালের ইতিহাসে অনন্য হয়ে থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। 25 ডিসেম্বর লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছবেন তারেক রহমান। সঙ্গে আসবেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর বাবার সঙ্গে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা উল্লেখ করে ফেসবুকে আবেগঘন পোস্টে একথা বলেন জাইমা রহমান। তবে পরিবারের অন্যতম অভিভাবক দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার অনেক স্মৃতির কথা এখনও তার স্মরণে আছে। দেশে ফেরার প্রাক্কালে ফেসবুক পেজে দেয়া পোস্টে জাইমা রহমান তা তুলে ধরেছেন। একই সঙ্গে জিয়া পরিবারের সদস্য হিসেবে দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের অবস্থান থেকে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন জাইমা রহমান। ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছেই। মঙ্গলবারও ভারতের দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী দলগুলো। কয়েকদিন ধরে চলা এমন সব কর্মকাণ্ডের জেরে দুই দেশই একে অপরের হাই কমিশনারকে তলব করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে, কোনোভাবেই দুদেশের সম্পর্কে অবনতি চায় না ঢাকা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের চলমান টানাপোড়েনের অবসান না হয়ে যেন আরও সংকটের দিকেই এগোচ্ছে। গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবার পর সোমবারই অনিবার্য পরিস্থিতির কথা উল্লেখ করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনসুলার সেবা স্থগিত করা হয়। এরই মধ্যে মঙ্গলবার সকালে নয়াদিল্লি ও কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনে নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ জানিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিকভাবে
গভীর উদ্বেগ। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি বিবেচনায় এনে গুরুত্বের সাথে দেখার প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়া হয় বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনৈতিক বিষয়ক মহাপরিচালক এস.এম. মাহবুবুল আলম। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। বাংলাদেশে ভারতের ভিসা সংক্রান্ত কার্যক্রম বন্ধ আছে, তা শুরু হলে জানানো হবে বলেও মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি। ভিসা আপনারা জানেন, অলরেডি বিভিন্ন মিডিয়াতেও নিউজ হয়েছে, আপাতত এটা বন্ধ আছে। অধিদপ্তর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি চায় না অন্তর্বর্তী সরকার। বিকেলে সচিবালয় ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়, এই যে বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি। চলমান প্রতিবাদ, কূটনৈতিক চাপ এবং প্রকাশ্য অভিযোগ ও পাল্টা অভিযোগ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আসলে কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে আশঙ্কায় এখন ভারত বাংলাদেশ। রোমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ করেছে পশ্চিমবঙ্গের বাম দলগুলো। বিক্ষোভকারীদের অভিযোগ, স্বৈরাচার শেখ হাসিনা অসংখ্য মানুষের গুম ও খুনের সঙ্গে যুক্ত। তাদের দাবি, ভারত সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নিক। বামপন্থীরা মনে করেন বাংলাদেশের খারাপ অবস্থা তাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই তারা বাংলাদেশ মিশন ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে। হাসিনা যে স্বৈরাচারী হাসিনা মানুষকে গুম খুন করেছে, তার বিরুদ্ধে আমরা ছিলাম, আজও আছি। একজন খুনিকে দিল্লি সেখানে সেফগার্ড করে রেখেছে, এর বিরুদ্ধে আমরা রয়েছি। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, নাক যাতে না গলায়। আবার ওদের দেশের রাজনীতিতে আমাদের দেশের কোন রাজনৈতিক দলের নাক গলানোর ব্যাপার না, তাহলে তুমি স্বাধীনতা পরিপন্থী। স্বল্পমেয়াদী ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদী ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকার চীন দূতাবাস। বলা হয়, ভিসা আবেদনগুলো আরও সহজ করতেই ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহে ছাড় দেওয়া হয়েছে। আরও তথ্যের জন্য ঢাকার চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে দূতাবাস। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও আগামী 25 ডিসেম্বর শেষ হচ্ছে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সীমা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে শেষ মুহূর্তেও তৎপর অভিবাসী বাংলাদেশিরা। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিং নিবন্ধনে অংশ নিচ্ছেন প্রবাসীরা। প্রথমবারের মতো ভোটাধিকারের প্রয়োগের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। এবার প্রথম আমরা প্রবাসীরা যেন ভোট দিতে পারি, মানে এটা নিয়ে আমরা অনেক আগ্রহী। এবার প্রবাস থেকে আমরা ভোট দিতে পারবো, সেহেতু আমরা জার্মানি থেকে অনেকে নিবন্ধন করেছি। জার্মান থেকে সর্বোচ্চ পরিমাণ নিবন্ধন হবে ভোট লিস্টিং এর জন্য। আমরা সবাইকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং আমরা চাই যত পরিমাণ মানুষকে রেজিস্ট্রেশন করানো যায়। প্রবাসী ভোটারদের আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। বলেন, নানা তথ্যগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নিবন্ধনে প্রবাসীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। প্রবাসীদের শতাংশ হিসাবে জার্মানিতে ভোটার রেজিস্ট্রেশনের হার কিন্তু খুবই উচ্চ। বার্লিনের বাংলাদেশ দূতাবাস জানায়, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে। নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে এবং ভোট প্রদান শেষে তার নির্ধারিত খামে রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে ভোটারদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনে উৎসাহের সঙ্গে অংশ নিচ্ছেন পর্তুগাল প্রবাসীরা। লিসবনের মার্তিম নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে সহযোগিতামূলক কার্যক্রম চালাচ্ছে গ্রিন সিলেট ট্রাভেলস ও অরভি ট্রাভেলস।
ভোটার তালিকায় নাম ওঠার সঙ্গে সঙ্গেই প্রবাসীদের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। তবে মোবাইল নম্বরে ওটিপি না আসায় নিবন্ধনে সমস্যায় পড়ছেন অনেক প্রবাসী। আমাদের পর্তুগাল লিসবনে এবার ভোটের আনন্দটা অন্যরকম, কারণ স্বাধীনতার পরে এই সর্বপ্রথম প্রবাসীরা ভোট দিতে যাচ্ছে। ওটিপি সমস্যা হওয়ার কারণে আমরা অনেকক্ষণ দীর্ঘায়িত হচ্ছে আমাদের এই প্রসেসটা। আমরা আশা করব যে সংশ্লিষ্ট যারা টেকনিশিয়ান আছেন তারা ওটিপি সমস্যাটা অতি দ্রুত সমাধান করে প্রবাসীদেরকে এই ভোটের সুব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। ফ্রান্সের প্যারিসে শহীদ ওসমান শরীফ হাদির হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঐতিহাসিক রিপাবলিক চত্বরে ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্সের ব্যানারে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক সাহসী কণ্ঠস্বর। দ্রুত তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ন্যায় বিচার নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন বক্তারা। সৌদি আরবে মেড ইন বাংলাদেশ এক্সপো 2025-এর পোস্ট ইভেন্ট পারফরমেন্স ও বাণিজ্যিক সাফল্য তুলে ধরতে জেদ্দায় আয়োজন করা হয় মিট দ্য প্রেস অনুষ্ঠান। এক্সপোতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর 7টি প্রতিষ্ঠান সহ মোট 40টি বাংলাদেশি কোম্পানি অংশ নেয়। রেডিমেড গার্মেন্টস, আইসিটি, পাট ও পাটজাত পণ্য সহ বিভিন্ন খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হয়। আয়োজকরা বলছেন, এক্সপো থেকে $4,75,000 নিশ্চিত রপ্তানি আদেশ এবং $5,46,000 বিনিয়োগ নিশ্চিত হয়েছে। পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে 55টি B2B বৈঠক। স্থাপিত হয়েছে 2 শতাধিক ব্যবসায়িক যোগাযোগ। ভবিষ্যতে সৌদি আরব সহ জিসিসি অঞ্চলের অন্যান্য দেশেও এ ধরনের এক্সপো আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। ঢাকা মানামার বন্ধুত্ব ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশিরা। বাংলাদেশ ইউথ ক্লাব বাহরাইনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কার শোভাযাত্রা। সেখানে লাল সবুজের পাশে উড়ে বাহরাইনের জাতীয় পতাকাও। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্র্যান্ডিং বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইন প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী এই কর্মসূচির আয়োজন করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী গাড়িগুলো বাংলাদেশের লাল সবুজ পতাকা ও বাহরাইনের জাতীয় পতাকায় সুসজ্জিত ছিল, যা প্রবাসী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে ফুটে ওঠে। কার শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমান। এই বছর আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ ও বাহরাইনের 2টি বৃহদাকার জাতীয় পতাকার প্রদর্শনী, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। ব্র্যান্ডিং বাংলাদেশের একটি অংশ হিসেবে বাহরাইনের ন্যাশনাল ডে, বাংলাদেশের ভিক্টোরি ডে 16 ডিসেম্বর আমরা প্রতি বছরের মতোই এবারেও উদযাপন করছি। বাহরাইন প্রবাসীরা আজকে অনেক বেশি আনন্দিত। আজকের এই উদযাপন, এই যে লাল সবুজের ছড়াছড়ি বাহরাইনের বুকে আমরা যে সুন্দর একটি আয়োজন করছি, এটার জন্য অনেক বেশি আনন্দ লাগছে আমাদের কাছে। শোভাযাত্রাটি বাহরাইনের বুসাইতিন এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হামাদ টাউনে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশের ইয়ুথ ক্লাব বাহরাইনের সদস্যের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। পরবাসী বাংলাদেশের গৌরবময় ইতিহাস, স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে ওঠে পুরো আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কানাডার স্ক্যাটুনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 8টি দেশের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চিলড্রেন কার্নিভাল 2025। প্রথমবারের মতো বহুজাতিক শিশুদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। কানাডা থেকে লায়লা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় রবিবার কানাডার সাসকাচুনে বহুজাতিক শিশুদের নিয়ে আয়োজন করা হয় চিলড্রেন্স কার্নিভাল 2025, যেখানে অংশ নেয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, রাশিয়া, ফিলিপাইন্স সহ বিভিন্ন দেশের শিশুরা। শিশুদের জন্য ছিল ফান গেমস, ইনডোর খেলাধুলা, উপহার, ছবি তোলার ব্যবস্থা, ফ্রি খাবার সহ নানা বিনোদন আয়োজন। এ সময় নৃত্য, গান ও পরিবেশনার মাধ্যমে নিজ নিজ সংস্কৃতি তুলে ধরেন তারা। অভিভাবকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহায়তা করে। পুরো
ইভেন্টটাই শুধুমাত্র বাচ্চাদের জন্য পরিকল্পনা করা হয়েছে এবং এটা দিনব্যাপী একটা ইভেন্ট ছিল এবং সারাদিন বাচ্চারা নানান ধরনের গেমস এখানে খেলেছে, তারপরে তারা গিফট পেয়েছে সেসব গেমসের এগেনস্টে, এবং এখন আমাদের এখানে যেটা হচ্ছে কালচারাল পারফরমেন্সগুলো হচ্ছে। এই শিশু কার্নিভাল নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতি, সৃজনশীলতা ও বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করবে এমনটাই প্রত্যাশা আয়োজক ও অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বাগত আবারও প্রবাসের সংবাদে। এবার জেরুজালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আইনের শাসন কাকে বলে নির্বাচন কমিশন এবার দেখিয়ে দেবে বলেছেন সিসিএএমএম নাসির উদ্দিন। বলেন, পাতানো ও যোগসাজশ করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় অন্য নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে মব ভাঙচুর সহ্য করা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই মতবিনিময় সভা। এই সভায় অংশ নেন 64 জেলার ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তারা। এছাড়াও এই সভায় ছিলেন 8 জন বিভাগীয় কমিশনার, 8 জন ডিআইজি এবং 10 জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সব মিলিয়ে তারা ছিলেন 226 জন। তাদের উদ্বুদ্ধ করা। এ সময় অস্ত্র উদ্ধার নিয়ে বিব্রতকর পরিস্থিতির কথা তুলে ধরেন বিভিন্ন অঞ্চলের ডিআইজি ও বিভাগীয় কমিশনাররা। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানান, সুষ্ঠু নির্বাচন করার পূর্ণ সক্ষমতা রয়েছে পুলিশের। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে অস্ত্র উদ্ধারে। গুজবের বিষয়টা অসম্ভব রকমের কঠোর ব্যবস্থা নেবেন। আর্মস রিকভারির জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, যা আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এইবারের এই নির্বাচন সফল, সুন্দর, শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। নির্বাচন কমিশনাররা জানান, মব ভাঙচুর সহ্য করা হবে না। 12ই ফেব্রুয়ারি হবে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। আমরা সবাই একসাথে মিলে চলেন হ্যান্ডিং গ্লাভস কাজটা উঠিয়ে নিই। ভোটারদের উৎসাহিত করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান যেন ভোটের কাজে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি অফিস যাতে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। স্কুল প্রতিষ্ঠান যাতে ব্যবহৃত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকার বলছে, জনগণ চাচ্ছে, ভোটাররা চাচ্ছে, সুতরাং কোনো ভয় নাই, আমরা ভেঙে যাব কিন্তু মস্কাবো না। খারাপ ভোটের অপবাদ ঘুচিয়ে আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যোগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘুচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার নিশ্চিত ও নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশনা দেন সিসি। কমিউনাল হারমোনি মাস্ট বি মেইনটেইনড। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংসদ নির্বাচনে জমিয়েতে ওলামা ইসলামের সঙ্গে আসন সমঝোতা করল বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন করে 4টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে দলটি। এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চলেছেন বিএনপি নেতা রুমিন ফারহানা। আসন্ন সংসদ নির্বাচনে জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে বিএনপি। এর অংশ হিসেবে 4টি আসনে বিএনপির সমর্থন নিয়ে খেজুরগাছ প্রতীকে ভোট করবেন জমিয়তের প্রার্থীরা। নীলফামারী 1-এ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4-এ মুফতি মনির হোসাইন কাসেমি, ব্রাহ্মণবাড়িয়া 2-এ মাওলানা জুনায়েদ আল হাবিব ও সিলেট 5 আসনে মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক। নারায়ণগঞ্জ 4 ফতুল্লাহ, মুফতি মনির হোসেন কাসেমি। আসন সমঝোতার কারণে ব্রাহ্মণবাড়িয়া 2-এ ব্যারিস্টার রুমিন ফারহানা, নীলফামারী 1-এ শাহরিন ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ 4-এ সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও সিলেট 5-এ মামুনুর রশিদ বিএনপির মনোনয়ন দৌড় থেকে বাদ পড়লেন। বিএনপির সঙ্গে জোট করার কারণ তুলে ধরেন জমিয়তের আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। শহীদ জিয়াউর রহমানের আপনার দল, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল
ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল, যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপর্দ করা যায়, আমরা জাতীয়তাবাদী দল মনে করি। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় গেলে তার দল ইসলামের বিপক্ষে কোনো পদক্ষেপ নেবে না। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে বাধা তৈরি করতে ওসমান হাদিকে হত্যা করেছে চক্রান্তকারীরা। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার। বিএনপির সঙ্গে যুগপত আন্দোলনে অংশ নেয়া দলগুলোর প্রার্থী শিগগিরই চূড়ান্ত করার কথাও জানান মির্জা ফখরুল। যথাসময়ে ঘোষণা করা হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।